সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন তাদের ঈদটা ভালো কেটেছে বলে আশা করছি, এবং সেই সাথে সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের যে উত্তাপ সেটা আরও বাড়ছে, কেননা 20টা দল থেকে ইতিমধ্যে টপ 8টা দলকে আইসিসির এই আসরে পাওয়া গেছে, যেটার মধ্যে বাংলাদেশও আছে। আপনারা সবাই জানেন, বিশেষ করে ঈদের সকালটা আমাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল, এবং সেই সাথে সাথে সবার জন্য বেস্ট উইশেস থাকবে ডেফিনেটলি। এবং সেই সাথে সাথে উত্তেজনার পারদ কিন্তু আজকে আরও উপরে উঠে যাচ্ছে, কেননা সুপার 8-এর খেলা আজকে থেকেই শুরু। সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর হিসেবে রয়েছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL, অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল, এবং রহমান রাশেদ আপনাদের সাথে আজকের মতো রয়েছে। এবং আমাদের আজকের অতিথি মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার বাংলাদেশ, এবং এটা মানে মেহরাব হোসেন অপিকে আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার নাই, এবং দ্য হ্যান্ডসাম ক্রিকেটার, দ্য ড্যাশিং ক্রিকেটার। মেহরাব ভাই, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আসলে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে আমাদের সাথে রয়েছেন তিন্নি সঙ্গীত শিল্পী, তিনি আজকে আমাদের সাথে বিশেষ আড্ডায় যুক্ত হয়েছেন। তার কাছ থেকেও জানার চেষ্টা করব ক্রিকেট নিয়ে কথা হবে, এবং সেই সাথে তার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু প্রশ্ন ছুড়ে দিব। তিন্নি, কেমন আছেন? ইউ আর লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ। ঈদ ভালো কেটেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মেহরাব ভাই, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং বরাবরের মতো আমার হাতের ডানে রয়েছে সুপার ফ্যানস, মানে ফ্যান জোনে আমরা আজকে 5 জন ফ্যানকে পেয়েছি যারা একদম ডাই হার্ড ক্রিকেট ফ্যান। একটু জানতে চাই কে কোথা থেকে আসছেন, কি নাম? আমি সবুজ হোসেন, মগবাজার থেকে এসেছি। আর তারপরে? আমি শাহিন রেজা, মগবাজার থেকে এসেছি। আমি মুক্তার হোসেন, বনশ্রী থেকে। আমি সুকান্ত সরকার, বনশ্রী থেকে। তারপর আমি ফখরুল হাসান হৃদয়, শান্তিবাগ থেকে আসছি। ঈদ কেমন গেছে সবার? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আমাদের এখানে এসে? ক্রিকেট তো মনে হয় সুযোগ সময় বুঝে যতটুকু পারছেন খেলা দেখছেন, সেই সাথে তো আমি তো মনে করি যে আপনারা সবাই ক্রিকেটের ডাই হার্ড ফ্যান, এবং খেলা তো কোনো না কোনো সময় খেলেছেন। ঈদের সময়টাতে আসলে যে ওয়ার্ল্ড কাপের যে একটা বাড়তি উত্তেজনা, ঈদটারে পুরোটা জমাই দিছে একদম। তাই না? ঈদের নামাজ কে কে মনোযোগ দিয়ে পড়তে পারছেন? মানে অন্তত যারা মসজিদে গিয়েছেন, বাংলাদেশে খেলা চলছে, অনেক টেনশন ছিল। অভি ভাই, ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে আমি ঈদের মসজিদে এবার নামাজে গিয়ে দেখেছি যে ওই সময় বাংলাদেশের মানুষ সবাই বসে বসে ব্রাউজ করছে ক্রিকইনফোতে, কেউ একটু দেখার চেষ্টা করছে যে অন্য কোনো অ্যাপের থ্রুতে একটু খেলা দেখা যায় কিনা। মানে ক্রিকেটে ক্রেজটা বাংলাদেশে এখনো যদিও অনেক আগের থেকে অনেক বেশি, কারণ বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার নির্ধারণী ম্যাচ ছিল সেটা। এবং প্রতিপক্ষ যাই হোক, দুর্বল হোক বা শক্তিশালী হোক, ডাজন্ট ম্যাটার, বাট কিন্তু সবাই ভেবে রেখেছিল বাংলাদেশ সুপার 8-এ যাবে এবং ভালো খেলে যাবে। আর সকালটা শুরু কিন্তু খুব ভালো দিয়ে শুরুটা হয়নি আমাদের, যেহেতু খুব অল্প রানে আমরা অল আউট হয়ে গিয়েছিলাম। মানুষের বাড়তি উত্তেজনা বলেন, টেনশন বলেন, এই জিনিসটা আরও বেশি কাজ করছিল। নামাজ শেষে কিন্তু সব কিছু কিন্তু ম্লান হয়ে গেছে যখন কিনা 86 রানে অল আউট হয়ে গেল। তো নো ডাউট যে আমাদের বোলাররা আবারও আরেকবার বাংলাদেশ ব্যাটারদের হয়ে আমার কাছে মনে হয় ম্যাচটা জিতানোর সাহায্য করেছেন, এবং অসাধারণ আমার কাছে মনে হয় যে সুপার 8-এ যাওয়ার একটা লক্ষ্য ছিল যাওয়া এই বিশ্বকাপ শুরুর আগ থেকেই। এবং প্রথম শুরুটা কিন্তু যাত্রাটা কিন্তু ভালো হয়নি, বিকজ আমেরিকাতে যাওয়ার পর আমেরিকার সাথে সিরিজ আমরা 2টি ম্যাচ হেরে গিয়েছিলাম। তো তখন থেকেই কিন্তু মানুষের একটু আক্ষেপ ছিল যে আমেরিকার সাথে হারলাম কেন, বা আমরা সুপার 8-এ যাওয়ার মানে যেতে পারবো কিনা যদি আমেরিকার মতো দলের সাথে হেরে যাই। নানান জল্পনা কল্পনা ছিল, কিন্তু তারপরে এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন অপি ভাই আপনাকে করি, যে বাংলাদেশের কি এই খারাপ সময়টা আগে দেখে ফেলাটা ভালো হয়েছে এবারে আসরের জন্য? দেখে ফেলাটা ভালো ঠিক বলবো না, ঠিক ওই সময়টা আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, বিকজ অফ আমার কাছে মনে হয় যে টি-20 বিশ্বকাপের উইকেটের ধরন বা আচরণ যদি দেখেন, কোনো দলই কিন্তু ইউএসএতে কিন্তু ভালো কিছু ফলাফল করতে পারেনি, এবং বড় কোনো রানও দাঁড়া করতে পারেনি, বিকজ অফ ড্রপ ইন পিচ ছিল, এবং ড্রপ ইন পিচের আচরণটাও কিন্তু স্বাভাবিক ছিল না। তো অস্বাভাবিক থাকার কারণেই কিন্তু প্রতিটা দলের ব্যাটসম্যান, শুধু বাংলাদেশ দলেরই নয়, প্রতিটা দলের ব্যাটসম্যানই কিন্তু বড় রান করতে পারেননি, এবং তাদের স্বভাবস্বরূপ যে ব্যাটিংটা সেটাও কিন্তু করতে পারেননি, এবং বাংলাদেশও সেরকমটাই হয়েছে। তো সবকিছু মিলে আমাদের সেটা তো গেল টুর্নামেন্ট শুরুর সময়, যখন আমরা জানলাম যে সবার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। তার আগে কি অনুভূতি ছিল আপনার যখন দেখলাম যে আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আসলে সময়টা কিছুটা ভয় পেয়েছিলাম, সত্যি কথা কিছুটা ভয় পেয়েছিলাম, কারণ আমেরিকার মতো দলের সাথে পরপর 2টি ম্যাচ আমরা হেরে যাব, আমরা কিন্তু সেরকম মানে এক্সপেকটেশনটা বাইরে ছিল একেবারে। তো সেদিক থেকে একটু আগে ভাবেই আমার কাছে মনে হয় যে ঘুম ভাঙাটা জরুরি ছিল, এবং ঘুম ভেঙেছে, এবং অবশ্যই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা দারুণ খেলেছে, এই কারণে কিন্তু আমরা সুপার 8-এ কিন্তু উপনীত হয়েছি। নিশ্চয়ই। এবং অপি ভাইয়ের যে ব্যাটিং আমরা মনে হয় যে সবার চোখে লেগে আছে টেলিভিশনের পর্দা এখনো, যে বাংলাদেশ যখন ওডিআই ক্রিকেট খেলে তখন অপি ভাইয়ের মতো ক্রিকেটাররা যখন আমাদের টপ অর্ডারে ব্যাট করতো, আমি জানি না যে এই সিক্রেটগুলো কি, আজকে যেহেতু একটু ঈদের আলাদা করে আড্ডা দিচ্ছি আমরা, সেটাও একটু জানতে চাইবো আপনার কাছে, এবং সেই সাথে সাথে ব্যাটসম্যানদের জন্য নিশ্চয়ই আপনার একটা মেসেজ থাকবে, জানার চেষ্টা করব। একটু আমি তিনির কাছে যাই, কেমন আছেন একটু জানাবেন যে ক্রিকেট পাগল দেশে
কতটুকু উন্মাদনা আপনাকে ছুঁয়ে গেছে এবারের বিশ্বকাপ? শুধু যে এবারের বিশ্বকাপ তা নয়, আমি শুরু থেকে অনেক স্পোর্টস ফ্রিক একটা মেয়ে। ছোটবেলা থেকে ক্রিকেট, ফুটবল উভয় ক্ষেত্রে আমি খুবই খুবই বেশি আগ্রহ থাকে এবং ইন্টারন্যাশনাল ম্যাচ বা আমাদের দেশের যে ম্যাচগুলো হয় সব কিছু মোটামুটি দেখা হয় বিজি না থাকলে। যেহেতু সঙ্গীতের মানুষ, বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকি, তো অনেক সময় দেখা হয় না, কিন্তু যতক্ষণই ফ্রি থাকি বা যতবার ফ্রি থাকি দেখার চেষ্টা করি সব ধরনের কোন খেলা। দলকে ভালো লাগে? ডেফিনেটলি আমার দেশ আগে, সেটা বাংলাদেশের। ছাড়া? সেটা ছাড়া আসলে এখন বললে হয়তো কিছু মানুষ পেটাবে, তবে আমার ইন্ডিয়ার ক্রিকেট খেলা খুবই ভালো লাগে। দে আর ভেরি স্ট্রং, বোলিং লাইন বলেন, ব্যাটিং লাইন আপ বলেন, এভরিথিং দে হ্যাভ এ ভেরি স্ট্রং স্ট্র্যাটেজি। এর জন্য তাদের খেলা আমার খুব ভালো লাগে। একটু ফ্যানদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশ তো সবাই সাপোর্ট করি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা ছাড়া কোন দলকে সাপোর্ট করেন বা এই বিশ্বকাপে মনে হচ্ছে যে কারা ভালো করছে আপনাদের পছন্দের দল? শুরু থেকেই মনে হয় আমার কাছে ইন্ডিয়াটা মানে বেশ ভালো করতেছে এই ওয়ার্ল্ড কাপে। যেমন ঋষভ পান্তের ইনজুরি থেকে আইসা ইন্ডিয়া কি আইপিএল দিয়ে সবার মন জিতে ফেলছে এরকম কিছু? ব্যাপারটা এরকম না। আপনি যদি খেলার কথা চিন্তা করেন, ইন্ডিয়া বরাবরই হচ্ছে লাস্ট ভালো খেলছে। লাস্ট এই ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচ এখন পর্যন্ত খেলছে, 3টা হচ্ছে যে উইন করছে, একটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। তো তাছাড়া মনে হয়েছে যে ওদের বোলিং, ব্যাটিং সব ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের হচ্ছে ওরা এবার পারফর্ম করতেছে। আমার মনে হয় যে ইন্ডিয়া এবার ভালো করবে। যে ভালো করুক, একটা ম্যাচ বাদে বাংলাদেশের সাথে যে খেলাটা আছে ওটা না ভালো করুক, সেটা আমরা অবশ্যই। নিশ্চয়ই। আর আর কার কি অবস্থা দেখি, কোন কোন দলের সাপোর্টার, কোন দলকে ভালো আমরা তো লাগে? বরাবরই বাংলাদেশ তো সাপোর্ট করি একদম হৃদয় দিয়ে। এবার হৃদয় দিয়ে বলেন তো যে বাংলাদেশ খারাপ খেলে স্ট্যাটাস দেন নাকি ফেসবুকে? দেন? না না, খারাপ হলো দুইটাতেই, মানে ভালো হলে যেরকম আমার রাগ তো উল্লাসটা হবেই, বেড়ে না? যায়, একটা অভিমানের খারাপ ব্যাপার হলে আছে। সেই জায়গাতে রাগটাও এরকমই হয়। আমরা চাই সব সময় ভালো খেলে, Definitely. এটা তো পসিবল না, কিন্তু তারপরেও যতটুকু খেলতেছে এখন যদি সবাই, মানে আমরা সবাই তো চাই যে ফর্মে ফিরুক, সবাই ফর্মে ফিরুক, বোলার ব্যাটসম্যান যারা আছে, কিন্তু ভয় হয়, এই ভয়টাই হলো ভালোবাসা আর কিছু না। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা ছাড়া আর কোন দলের খেলা ভালো লাগে? এছাড়া আমি মানে ইন্ডিয়ার ওনার মতো যেটা আছে, ইন্ডিয়ান আমি ফ্যান শুরু থেকেই। আর অস্ট্রেলিয়াকে আমি সবসময় ভয় পাই, কারণ বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া কি যেন হয় ওদের, না? কি ওয়ার্ল্ড যেন কাপ হয়, শুরু কঠিন হলেই হয়ে দাঁড়ায় ওদের একটা জন্য। ভূত ভর করে ওদের হ্যাঁ, উপরে। ওরা সবসময় কেন যেন একটা মানে আতঙ্ক হয়ে দাঁড়ায় আমাদের সবার জন্য আর কি। আর আর কে কোন দল সাপোর্ট করে? এছাড়া ওয়েস্ট ইন্ডিজ আমার কাছে এবার সবচেয়ে ভালো প্রেফারে আছে মনে হচ্ছে, কারণ তাদের ব্যাটিং বোলিং লাইন আপও খুব ভালো হয়েছে। তা আমার মনে হচ্ছে যে এবার ফাইনালের মানে ন্যায্য দাবিদার তারাও হতে পারে। তাই? আচ্ছা। আর আমি বাংলাদেশ ছাড়া বিগ ফ্যান হচ্ছে ইন্ডিয়ার। ইন্ডিয়া? ইন্ডিয়ার আমি অনেক আগে থেকেই মোটামুটি খেলা দেখি। তো সচিন টেন্ডুলকার, তারপর সৌরভ গাঙ্গুলি, তাদেরকে আমি খুব আমার পছন্দের মানে একটা সার্টেনলি খেলোয়াড়। সচিন টেন্ডুলকারকে দেখে মনে হয় ব্যাটিং শিখেছে টিভিতে, এরকমও মনে হয় অনেক ইয়াংস্টার আছে। সবসময় তো আমরা বাংলাদেশকে সাপোর্ট করে যাই। বাংলাদেশের বাইরে আমরা আমি পার্সোনালি ইন্ডিয়াকে খুব লাইক করি। ইন্ডিয়ার প্রতিটা ব্যাটসম্যান, বলার বলেন, সবার খেলা দেখে খুবই আসলে ভিতর থেকে আনন্দ যোগায়। আর বাংলাদেশ নিয়ে তো আমরা সবসময় এক্সাইটেড থাকি, যে হারলেও বুকের মধ্যে ধুকধুক করে যে কি হচ্ছে। যেমন ঈদের দিনের আমাদের যে খেলাটা ছিল, যে আমরা ভাইয়া বললেন নামাজে যাওয়ার আগেও আমরা খুবই কনফিউজ ছিলাম যে কি হতে পারে আজকে। আমিও বিশেষ করে মসজিদে গিয়েও, আপনি বললেন যে মসজিদে গিয়ে আমি ফোনে দেখেছি যে আসলে কি অবস্থা, কিন্তু নামাজ শেষ করে আমাদের মধ্যে সেই ভয়টা কিন্তু একটু ঈদের ভেঙেছে। আনন্দ ওখান থেকে শুরু হয়েছে শুরু মনে হয়েছে হচ্ছে। যে আমরা ভালো করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, অভিভাবকের কাছে আসি তাহলে। ইন্ডিয়ার এত সাপোর্টার, ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে টি-20 খেলতে হয় অ্যাটলিস্ট। ওরা আইপিএল এর থ্রুতে কি এই ট্রান্সফরমেশন, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডিয়া কি আসলে পুরো ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে টি-20 কিভাবে খেলতে হবে? এক্স্যাক্টলি, আমার কাছে মনে হয় যে আইপিএল শুরু হওয়ার পর থেকেই কিন্তু ক্রিকেটের টি-20 ফরম্যাটে বিশেষ করে এই ক্রেজটা কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু বেড়ে গিয়েছে। এবং আইপিএলে কোন কোন প্লেয়াররা অংশগ্রহণ করেন এটাও কিন্তু আমরা কিন্তু সকলেই জানি। সব সুপারস্টার, প্রতিটা দলের সুপারস্টার প্লেয়াররাই কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করেন এবং পারফরমেন্সের লেভেলটাও আমার কাছে মনে হয় যে অন্য মাত্রায় নিয়ে গেছে তারা। আমরা এবার কিন্তু এই বেশি দিন হয়নি যে আইপিএল শেষ হয়েছে, এবং আইপিএলে কিন্তু আমরা কিছু ম্যাচ দেখেছি যেটা অসাধারণ ছিল, যেটা 250-র উপরে রান স্কোর হয়েছে এবং সেটা চেজ করে আবার অপোনেন্ট জিতেও গেছে। তো এই ধরনের ক্রিকেটটা যে অন্য লেভেলে তারা নিয়ে গেছে, স্পেশালি টি-20 ফরম্যাটটাকে, এটা আইপিএল থেকেই বোঝা যায়। এবং আইপিএল আমার কাছে মনে হয় যে টি-20 বিশ্বকাপের সাথে যদি কম্পেয়ার করেন, টু বি অনেস্ট উইথ ইউ, আমার কাছে মনে হয় যে সেম লেভেল। এবং তারা তাদের ক্রিকেটারদেরকে সেরকমভাবে অবশ্যই গ্রুম যত্ন আপ করে, করেছেন ট্রেন এবং আপ করে। জি,
ট্রেন আপ তো অবশ্যই আছে, কিন্তু বিশেষ করে আমার কাছে মনে হয় যে প্রতিটা দল কিন্তু বিপক্ষ দলের বিপক্ষে যখনই নামে মাঠে, তার আগে তারা ভালো হোমওয়ার্ক করে এবং তারা খুব স্পেসিফিক কিছু প্লেয়ারকে নিয়েই তারা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন এবং সেটা এক্সিকিউট করেন এবং এক্সিকিউটের ফলাফলটাও তারা সেখানে প্রকাশ পায়। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে T20 বিশ্বকাপটার অনেকটাই প্রভাব পড়ছে আপনার আইপিএলের বেস্ট প্লেয়ারদের উপর। এবং ইভেন আপনার ট্রাভিস হেডের কথাই যদি বলি, ট্রাভিস হেড আপনার অস্ট্রেলিয়া টিমের হয়ে যখন খেলা শুরু করেন এত বেশি জ্বলে উঠতে পারেননি, কিন্তু বাট এইবার আইপিএলে তিনি যে ধরনের খেলা খেলেছেন, ক্রিকেটটাকে অন্য মাত্রায় একটা নিয়ে গেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় কিছু প্লেয়ার আছে যারা কিনা T20 ফরম্যাটটাকে একদম সম্পূর্ণরূপে অন্য আঙ্গিকে বিশ্ববাসীকে দেখাচ্ছেন। তো সেদিক থেকে মনে হয় যে অবশ্যই একটা প্রভাব তো আছেই আইপিএলের। এবং এই বিশ্বকাপে যারা ভালো করছে তারাও কিন্তু দেখেন প্রতিটা দলে যেসব প্লেয়াররা ভালো করছেন ম্যাক্সিমামই কিন্তু সব সদ্য সমাপ্ত আইপিএল খেলে আসা প্লেয়ারগুলো। তো আমার কাছে মনে হয় যে এখানে বিরাট বড় একটা ভূমিকা রাখে আইপিএল। বিশেষ করে ম্যাচ সিচুয়েশন বেসড যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো মনে হয় হেল্প করে। মুস্তাফিজের যে একটা ট্রান্সফরমেশন, বিশেষ করে ডিউরিং আইপিএল অ্যান্ড আফটার আইপিএল, অনেক সময় বলা হচ্ছিল যে ও ফর্মে নাই, ঠিকমতো ফিরবে কিনা, কিন্তু আইপিএলে যে ও যেভাবে পারফর্ম করলো এবং সেই সাথে সাথে আইপিএল পরবর্তী ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডট বলও দিয়েছে যারা সুপার 8-এ উঠছে তাদের মধ্যে। সেটা কি একটা গুড ইনফ্লুয়েন্স দেখেন কিনা আইপিএলে? অফকোর্স আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ যে ট্রান্সফরমেশন হয়েছে, আমি সেটা বলবো না, মুস্তাফিজের ট্রান্সফরমেশন আরও অনেক আগেই হয়েছে, যখন কিনা তিনি ভারতের বিপক্ষে আমাদের হোম গ্রাউন্ডে ডেমো ম্যাচ হলো তখন থেকেই। তো আমার কাছে মনে হয়েছে যে তিনি একটু আপস অ্যান্ড ডাউনস তার পারফরমেন্স লেভেলটা যাচ্ছিল, কিন্তু আইপিএল দিয়ে কিন্তু সম্পূর্ণ তিনি কিন্তু আবার সেই পুরনো রূপে কিন্তু রিভাইভ করেছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট চেন্নাইয়ের আমার কাছে মনে হয় যে তারা খুব ভালোভাবে তাকে হ্যান্ডেল করেছেন এবং কোথায় বল করতে হবে এবং কোন ব্যাটসম্যানকে দুর্বলতার জায়গাগুলোকে খুব ভালো করে ধরিয়ে দিতে পেরেছেন, বিদায় কিন্তু তিনি কিন্তু পারফরমেন্স করেছেন ভালো। এবং ঠিক তার পরপরই কিন্তু বিশ্বকাপে এসেই কিন্তু অসাধারণ বোলিং করে যাচ্ছেন এবং ডট বলের সংখ্যা অন্য বোলারদের তুলনায় তার অনেক বেশি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই ধরনের মুস্তাফিজকে আমরা সবসময় চেয়েছিলাম যে মুস্তাফিজ ফর্মে ফিরে আসুক এবং ঠিক রাইট টাইমে কিন্তু তিনি জ্বলে উঠতে পেরেছেন, এটাই আমাদের সাকসেস। নিশ্চয়ই। তিন্নির কাছে আসি। তিন্নি, বাংলাদেশে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? বাংলাদেশে শুরু থেকেই আমি মাশরাফি ভাইয়ের অনেক বড় ফ্যান এবং তাকে প্রচণ্ড মিস করি এখন ফিল্ডে। তো প্রথমে তাকে, তারপর সাকিব ভাই আছে এবং ইয়াংস্টারদের মধ্যে এখন যারা আছে, তানজিব সাকিব খুব ভালো খেলছে, মুস্তাফিজ ভাই তো শুরু থেকে আমরা তাকে ফিজ নামেই চিনে এসেছি, তার প্রতি একটা ভালো লাগা আছে। এবং আমাদের সাইলেন্ট কিলারের কথা না বললেই তো নাই, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেটার্স। আর এমনি অন্য দেশের যারা খেলোয়াড় আছে তাদের মধ্যে কার খেলা ভালো লাগে বা কোন দেশের খেলা ভালো লাগে? ইন্ডিয়ার কথা বলছিলেন আলাদা করে, বলছিলেন যে কাজের ফাঁকে যেহেতু সুযোগ হয়ে খেলা দেখার সুযোগ হলে আপনি সেটা ফলো করেন। এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেখার যতটুকু সুযোগ হয়েছে আপনার, কোন কোন দেশের খেলা ভালো লাগছে বা কি মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ দেখে? এবার একটু অবাক লাগছে, যারা নতুন একেবারে এসছে তারা আসলে এত ভালো খেলবে বা তাদের ফরম্যাটটা আগে থেকে এত গোছানো থাকবে, এটা একটু অবাক হওয়ার মতো আমার কাছে লেগেছে। যেমন নেপালকে আমি খুবই ইজিলি নিয়ে ফেলেছিলাম, যে ভেবেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভালো স্কোর দেখব, কিন্তু উঠে দেখি যে অবস্থা, তখন মানে বুঝতে পারছিলাম না যে দোষটা কি আমাদের নাকি ওরাই ভালো মতো হোমওয়ার্ক করে এসেছে বা ভালো মতো প্র্যাকটিস করে এসেছে বিষয়টা। তো এটা নিয়ে একটু আমি কনফিউজড ছিলাম যে আসলে সুপার 8-এ আসবে কিনা। যদি নেপালের সাথে সকালে ওইদিন শুরু থেকে খেলা দেখেছিলেন নাকি ঘুম থেকে উঠে দেখেছেন যে এই অবস্থা? না, শুরু থেকে দেখা হয়নি, ব্যাটিং এর পোরশনটা দেখা হয়নি, পরে ফিল্ডিং এর পোরশনটা দেখা হয়েছে। ও তারপরও আশা নিয়ে দেখছিলেন, মানে মনে হচ্ছিল কখনো যে বাংলাদেশ হেরে যেতে পারে? না, এটা তো রাখতেই হবে, খেলা হারতে হবে, একজন জিতবে একজন হেরে যাবে, এটা তো খুবই কমন একটা ব্যাপার। কিন্তু হেরে গেলে যে মাঝখানে খেলা আমি রেখে দেবো, টিভি অফ করে দেবো, এই ধরনের দর্শক আমি না। আচ্ছা, যাক, তাহলে আরেকজন ডাই হার্ট ফ্যান পাওয়া গেছে। যাই হোক, দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে যারা টেলিভিশনের সেটে আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে থাকেন এবং বিশ্বকাপে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, তাদের জন্য আমরা বরাবরের মতো প্রতিদিন কুইজ রাখছি। গতকালকে আপনাদের জন্য কুইজ রেখেছিলাম। প্রশ্ন ছিল দ্বিতীয় পর্বে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। আপনারা নিশ্চয়ই জানেন যে টপ 8 দল এবং 8টা দলকে 2 গ্রুপে ভাগ করা হয়েছে। তো বাংলাদেশ কোন গ্রুপের হয়ে সুপার 8-এ লড়বে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য? আমরা দুটো অপশন দিয়েছিলাম, অপশন এ গ্রুপ 1-এ এবং অপশন বি গ্রুপ 2-এ। সঠিক উত্তর ছিল গ্রুপ 1-এ এবং সঠিক উত্তরদাতা সর্বোচ্চ SMS দিয়ে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ হাসিব, রাজশাহী থেকে
সর্বোচ্চ এসএমএস করে জিতে নিয়েছেন আজকের পুরস্কার এবং আপনাকে অনেক অনেক অভিনন্দন আজকের পুরস্কার জিতে নেওয়ার জন্য। সেই সাথে সাথে দর্শকদের জানিয়ে রাখি আজকের কুইজ কী হবে, যেটা কিনা আপনারা জিতে নিতে পারেন সর্বোচ্চ উত্তর দিয়ে, সবচেয়ে সঠিক উত্তর দিয়ে। প্রশ্ন হচ্ছে বিশ্বকাপের এই আসরে প্রথম পর্বে দলীয় সর্বোচ্চ স্কোর কোন দেশের? প্রথম পর্বে যতগুলো দেশ ব্যাটিং করেছে সবচেয়ে বড় স্কোর কোন দেশের ছিল? অপশন এ ওয়েস্ট ইন্ডিজ এবং অপশন বি অস্ট্রেলিয়া। কি করতে হবে? আপনার মোবাইলে মেসেজ অপশন চলে যাবেন, লিখবেন বড় হাতের WC, এরপর একটা স্পেস দিবেন, অপশন এ এবং অপশন বি যে কোনো একটা বেছে নেন যেটা আপনার কাছে মনে হচ্ছে সঠিক, পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। যত খুশি ততবার উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত এবং সর্বোচ্চ উত্তরদাতা পেয়ে যাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ। আমি একটু ফ্যান জোনে চলে যাই এবার। বাংলাদেশের খেলা এবার যেই গ্রুপে পড়েছে সেই গ্রুপটা মনে হচ্ছে টাফ, নাকি হচ্ছে আরেকটা যে গ্রুপে খেলা আছে, ফর এক্সাম্পল সাউথ আফ্রিকা US এর খেলা দিয়ে আজকে শুরু হবে সুপার 8, ওই গ্রুপে পড়লে কি বাংলাদেশ ভালো করতো বা আমাদের একটা বেটার চান্স ছিল? কি মনে হচ্ছে? প্রথমত বলতে গেলে আমরা যে পিচে খেলবো ওয়েস্ট ইন্ডিজে, মানে আমাদের যে খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, এটা কিন্তু স্লো উইকেট, এটা মানতে হবে। আমাদের বাংলাদেশে বরাবরই স্লো উইকেটে ভালো করছে, আই থিঙ্ক এইবারও ভালো করবে। আসলে যদি আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান বা আমাদের যদি ব্যাটিং বোলিংটা ভালো করতে পারে, আই থিঙ্ক হচ্ছে যে কোনো দেশই ব্যাপার না, আমরা সবাইরে সামলায় নিতে পারবো। যদি আমাদের এই কনফিডেন্সটা আছে, আমরা ইতিমধ্যে অনেক দেশের সাথে খেলে ভালো করছি, আমাদের স্লো উইকেটের একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, আমরা যদি সেটারে কাজে লাগাইতে পারি আই থিঙ্ক ভালো কিছু হবে। ব্যাটিংটা নিয়ে কি কার কি অভিমত, কি অবজারভেশন? আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা তো সর্বোচ্চ চেষ্টা দিয়ে কামব্যাক করার জন্য মানে প্রচেষ্টা তো অব্যাহত আছে, যেখানে যতটুকু প্রয়োজন আমার মনে হয় ঘাটতি কোথাও নাই, কিন্তু লাকটা ফেভার একটা ক্রিকেট তো খেলা তো খেলে, লাকটা বড় বিষয়। হয়তো যেখানে চেষ্টা করছে হয়তো হচ্ছে না, আশা করি এবার হবে। এবার তো আমরা একটা জায়গা পার করে চলে আসছি অলরেডি, এখান থেকে চিন্তা করার কিছু নাই কোথায় কি হচ্ছে, এখান থেকে যতটুকু আমাদের জন্য যা হবে এটা বোনাস। অতএব এখানে গ্রুপটা একটু টাফ, সবচেয়ে বড় বিষয় এখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া যারা আছে এখান থেকে, কিন্তু সেকেন্ড গ্রুপটা হলে আমাদের মনে হয় একটু ইজি হতো, এটা একটু মানে কঠিন হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্টের মধ্যে অপি ভাই কাকে এবার এগিয়ে রাখবেন? আমার অ্যাপারেন্টলি বুঝাই যাচ্ছে যে কারা এগিয়ে যাচ্ছে। যে বাংলাদেশকে সবসময় বলা হতো যে আমাদের একটা পেস বোলিংয়ের অ্যাটাকের অভাব আছে, বা মাশরাফি ভাইরা যখন খেলতেন বা অন্যরা যখন খেলতেন বলা হতো যে একদম ঠিক ওই যুগলটা পাওয়া যাচ্ছে না, বা ওপেনিংয়ে যে আমার একদম 2-3টা পেসার থাকবে যাকে নিয়ে আমার বেছে নিতেই খুব কষ্ট হবে, সেরকম একটা সিচুয়েশন ছিল না। এবার মনে হচ্ছে একটু মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ, কি বলেন? আমাদের আসলে কখনোই ছিল না এই অবস্থাটা, মানে কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমরা আপনার পেস বোলারে যে ধরনের বোলিং করে যাচ্ছেন দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, এবং আমাদের মনে হয় না যে এর আগ পর্যন্ত আমরা কোনো বিশ্বকাপে বা T20 ফরম্যাটে এত ভালো বোলিং আমাদের পেস বোলার করেছে। তো এইবার যেটা করছেন, তো এই ধরনের বোলিং আমি অবশ্যই আশা করব যে আমাদের সামনের ম্যাচগুলো অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে এই ধরনের বোলিং অব্যাহত থাকুক। বাট কিন্তু চ্যালেঞ্জটা হবে আরও বড়, বিকজ অফ আমরা জানি যে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইন আপ কেমন, ইন্ডিয়া দলের ব্যাটিং লাইন আপ কেমন, আফগানিস্তানের দলের ব্যাটিং লাইন আপ কেমন। আমাদের যেমন বোলাররা ভালো বোলিংও করে যাচ্ছে, অপরদিকে কিন্তু সেই সব দলের ব্যাটসম্যানরা কিন্তু ভালো ব্যাটিংও করে যাচ্ছেন। তো কন্টেস্টটা খুব আমার কাছে মনে হয় যে জমজমাট হবে, এবং পেস বোলারদের জন্য আমাদের সত্যি একটা রিয়েল একটা পরীক্ষার সামনে পড়তে হবে, এটা নো ডাউট। এবং টিম লাইক অস্ট্রেলিয়ার সাথে আমার কাছে মনে হয় যে তাদের যে ধরনের ব্যাটিং লাইন আপ আছে এবং তারা পাওয়ার প্লেটা প্রতিটা ম্যাচেই কিন্তু এই বিশ্বকাপে কিন্তু এখন পর্যন্ত তারা ইউটিলাইজ করতে পেরেছেন। তো অবশ্যই তারা বাংলাদেশের বিপক্ষে সেটাই করতে চাইবেন, কিন্তু আমাদের বোলাররা যে ধরনের বোলিং করছেন এই ধরনের লাইন অ্যান্ড লেন্থটা যদি বজায় রাখতে পারি, যে লাস্ট কতগুলো ম্যাচ আমরা করেছি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়া সম্ভব এখান থেকে। সুপার 8-এ কি অন্য যে গ্রুপটা অর্থাৎ গ্রুপ বি বা গ্রুপ 2 যেটা, ওটাতে কি বাংলাদেশের বেটার চান্স ছিল, নাকি এখন পর্যন্ত মনে করছেন যে বাংলাদেশ তাদের ন্যাচারাল খেলাটা খেললে যে কোনো গ্রুপেই আসলে ভালো করতে পারবে? না, দেখুন আমার কাছে যেটা মনে হয় যে ওই গ্রুপে থাকলে যে আমাদের জন্য খুব সহজ হয়ে যেত সেটাও কিন্তু নয়। কিন্তু ইউএসের কথাই যদি বলি, ইউএসএ কিন্তু ভালো ক্রিকেট খেলে তারপর সুপার 8-এ উপনীত হয়েছে। এমন নয় যে তারা মানে তাদেরকে ম্যাচ ছেড়ে দেওয়া হয়েছে বা অপোনেন্ট দল খারাপ করেছে, তা কিন্তু না। সেখানে কিন্তু আমার কাছে মনে হয় ইউএসএ ভালো ক্রিকেট খেলেছে বিধায় তারা সুপার 8-এ আছে। এবং হ্যাঁ, বাংলাদেশ যদি এই গ্রুপটাতে থাকতো হয়তো তার বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গা থেকে আরেকটু আত্মবিশ্বাসটা বেশি থাকতো যে না, আমরা ইউএসএ বিপক্ষে জিততে পারি, এবং সাউথ আফ্রিকার সাথে 4 রানে যে ম্যাচটা হেরেছি, সাউথ আফ্রিকায় আমরা আরেকবার মুখোমুখি হলে হয়তো আমরা আরেকটু ভালো কিছু করতে পারবো, এই ধরনের হয়তো একটা প্রশ্ন থাকতো। কিন্তু তারপরে যে গ্রুপে উপনীত হয়েছি, গ্রুপ অফ ডেথস নো ডাউট, কিন্তু তারপরেও প্রথম রাউন্ডেও একই ছিল, গ্রুপ অফ ডেথই বলা হচ্ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গা যেখানটা থেকে আসতে পারে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া
ইন্ডিয়া এবং আফগানিস্তান এই তিনোটার দলের বিপক্ষে কিন্তু আমাদের হোম গ্রাউন্ডে সিরিজ জয়ের কিন্তু আমাদের রেকর্ড আছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা তো অবশ্যই জেতার জন্য মাঠে নামবে, এবং যারা ক্রিকেট লাভার, যারা ক্রিকেট পছন্দ করেন, এই আত্মবিশ্বাসটা যদি আমরা রাখতে পারি যে না আমরা এদেরকে আগেও আমরা হারিয়েছি, এবারও সম্ভব। হ্যাঁ, ভেনিউ একটা বিশাল একটা ব্যাপার এবং কন্ডিশনটা একটা বিশাল একটা ব্যাপার, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তাদেরকে হারানোর মতো একটা দল। কিন্তু আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু আমরা কিন্তু এই টুর্নামেন্টটাতে আমরা বোলিং ডিপার্টমেন্টটা ক্লিক করার কারণে কিন্তু আমরা বেশ কয়েকটা ম্যাচ জিতেছি, কিন্তু নট অনলি বোলিং, সাথে ব্যাটিংটাও লাগবে এবং ফিল্ডিংটাও লাগবে। যদি তিনটা ডিপার্টমেন্টে ক্লিক করতে পারি, অফকোর্স আমাদের অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব আমি মনে করি। সার্টেনলি। তিনি আপনার একটু কাজের প্রসঙ্গে আসি। খুব স্বাভাবিকভাবে সঙ্গীত শিল্পী সঙ্গীত নিয়ে থাকেন এবং সেই সাথে সাথে খেলা প্রিয় মানুষ, সেটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। আমি একটু জানতে চাইবো যে ঠিক কোন সময় থেকে মনে হয়েছে যে বাংলাদেশের খেলা ভালো লাগছে, বা বাসায় কি চর্চা ছিল? খেলা পাগল কি বাসার সবাই, নাকি কাকে দেখে বুঝেছেন যে খেলা ভালো লাগছে? টেলিভিশন রেগুলার কি ওয়ার্ল্ড কাপ দেখা হয়? বাসার সবাই কে সবচেয়ে বেশি ক্রিকেট পাগল? বাসায় সবচেয়ে বেশি ক্রিকেট পাগল আমি আর আমার ছোট ভাই। আচ্ছা। বাসায় সবাই দেখে, কিন্তু নর্মাল দর্শকের মতো দেখে, কিন্তু আমরা হচ্ছে একদম ডাইহার্ট ফ্যান। আর যদি ক্রিকেটটার প্রতি সেই পাগলামিটা আসে, সেটা হচ্ছে ছোটবেলা থেকে। কারণ ছোটবেলায় আমি একটু বাউন্ডুলে স্বভাবের ছিলাম, তো সেখান থেকে প্রতিদিন বিকালবেলা বের হয়ে যাওয়া, ব্যাট বল নিয়ে বের হয়ে যাওয়া, ফুটবল নিয়ে বের হয়ে যাওয়া, তো সেইখান থেকে ওই ক্রিকেট প্রেমটা আসে। এবং বুঝ হওয়ার পর থেকে টেলিভিশনে দেখা, দেন হচ্ছে ভাইয়াদের খেলা দেখা, বাবার মুখে এই ভাইয়াদের কথা শোনা, তো এগুলো আসলে নিজেকে অনেকটা বেশি এনথুসিয়াস্টিক করে ফেলেছিল যে ক্রিকেটটা দেখা উচিত বা ক্রিকেট নিয়ে কিছু করা উচিত। দেন স্কুল লেভেলেও ক্রিকেট খেলেছি, স্কুলের কম্পিটিশনগুলোতে সেখানে ক্রিকেট খেলেছি, তো সেখান থেকেই বেসিক্যালি ক্রিকেটটার প্রতি এক ধরনের খেলা নিয়ে সবচেয়ে স্মরণীয় কি মেমোরি কাজ করে, যদি মনে করেন যে খেলা ওই বছরের ওই ওয়ার্ল্ড কাপটা বা ওই আসরটা এখনো মনে পড়ে? 2015-এ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে খেলাটা হয়েছিল, তখন হাই স্কুলের একদম শেষের দিকে ছিলাম আমরা। তো তখন আমাদের স্কুলে অনেক বড় প্রজেক্টর দিয়ে খেলাটা দেখানো হয়েছিল, এবং যদিও আমাদের লাক আমাদের সাথে ছিল না, তবুও খুব মজা লেগেছিল সেই দিনের খেলাটা। এবং তখন থেকে মনে হচ্ছিল যে না, আমি আসলে ক্রিকেটের প্রতি আমার একটা ভালোবাসা আছে। ব্যাট বল নিয়ে তো মাঠে নেমে যেতেন বা বললেন যে খেলতেন, কখনো কি মাথায় আসছে যে ক্রিকেটার হতে চাই বড় হয়ে? ডেফিনেটলি আমার তো আমি পাগল ছিলাম স্পোর্টস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে হয়তো ভাগ্যে ছিল তাই সঙ্গীত শিল্পী হয়ে গিয়েছে। আর আমার ফ্যামিলি খুবই কালচারাল মাইন্ডেড, তো সেখান থেকে সঙ্গীতে আসা। অ্যাকচুয়ালি কি করতেন, ব্যাটিং না বোলিং? ব্যাটিং করতাম আমি, রাইট হ্যান্ড করতে পছন্দ করি। ছোটবেলা থেকে বলতো ব্যাট আমার, ব্যাট করব, টস বুঝি না। অভিভাবক কি এরকম নাকি? ওপেনার এভাবেই হলেন? 4 ছক্কা মারা যায় তো মজা লাগে। আরো বেশি এরকম ছিল, আরো বেশি। আর সেই সময় যে কয়জন আমরা মিলে খেলতাম, তো আমার স্পষ্ট মনে আছে একমাত্র আমার কাছেই ব্যাট বল ছিল, আর কারোর কাছে ছিল বাস। ব্যাটিং আমাকেই প্রথম দিতে হবে, হতে গেলে এরকম হতো। ব্যাটিং আমাকেই প্রথম দিতে হবে, ব্যাটিং আমি প্রথম করতাম, যেই আউট হয়ে যেতাম ব্যাট বল নিয়ে আজকের বাসা চলে। আচ্ছা, এখান থেকে তাহলে প্র্যাকটিসে শুরু, একটু করে সিক্রেট আজকে বের করবো আরো। আচ্ছা, তিন্নি, গানের কথায় আসি। গান যেহেতু করেন, একটু যদি সুযোগ করে আমাদেরকে 2 লাইন একটু গেয়ে শোনাতে চান, তারপর একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে ক্রিকেট আড্ডা হবে আরো। শিওর। পছন্দ মতো দুটা লাইন যদি শোনান কোনো গানে। আমি আমাদের দেশের একটি গান গাইছি, চলচ্চিত্রের একটি গান, খুবই পরিচিত একটি গান, চেষ্টা করছি। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
অসাধারণ, তিনি অনেক ধন্যবাদ। এবং সেই সাথে সাথে দর্শকদেরও জানিয়ে রেখে যে ক্রিকেটের বিশেষ আড্ডা এখন আমরা শুরু করেছি, একটু একটু করে আরও অনেক গোপন কথাও বের হবে, সেই সাথে সাথে সিরিয়াস টপিকেও চলে যাবো। ক্রিকেটের বিশ্লেষণ তো থাকছেই। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ দেখছেন, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর হিসেবে ZSRM রয়েছে, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতির সময় হলো, একটু পর আমরা আসছি। স্বাগত আরও একবার গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। ক্রিকেট নিয়ে কথা হচ্ছে বিশ্বকাপ নিয়ে, এবং সেই সাথে সাথে ক্রিকেট নিয়ে একটু বিশেষ আড্ডার আয়োজন করেছি আমরা। যেহেতু ঈদের ছুটি যাচ্ছে, টেকনিক্যালি আজকে অফিস খুলে গেছে, কিন্তু ক্রিকেটের আড্ডা কি শেষ হয়? সারা বছর এটা চলবেই নিশ্চয়ই। এবং আমাদের সাথে আজকে চমৎকার গেস্ট রয়েছেন অ্যামেজিং ফ্যান্স ফ্রম ফ্যান জোন। মেহরাব হোসেন অপি, সাবেক ক্রিকেটার এবং ড্যাশিং ওপেনার, সবাই জানেন, তিনি আমাদের সাথে সেটে রয়েছেন। এবং সেই সাথে সাথে তিনি রয়েছেন সঙ্গীত শিল্পী। অপি ভাই, আপনার কাছে যাই, ওই যে বললাম না একটু একটু করে সিক্রেট বের করব, বাংলাদেশের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, নো ডাউট। তার আগের ম্যাচটাতেই ঠিক 89 রানে আউট হয়েছিলেন, তারপর আবার বকাও খেয়েছেন নাকি? না, আচ্ছা, কি ছিল ঘটনা? সিচুয়েশনটা ছিল যে জিম্বাবুয়ের সাথে ম্যাচ ছিল আমাদের হোম গ্রাউন্ডে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো যে ম্যাচে আমি 79 করে আউট হয়ে যাই, তো সেঞ্চুরি করার একটা সুবর্ণ সুযোগ ছিল। আমি যখন আউট হয়ে যাই তখন 11 ওভার বাকি ছিল, তখন সেঞ্চুরি করা যেত, কিন্তু বাট সামহাও আউট হয়ে যাওয়ার পরে যখন ড্রেসিং রুমে ফিরে আসি, ড্রেসিং রুমে এবং প্রেস বক্সটা খুব কাছাকাছি ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো সেই সময়কার একজন খুব নামকরা সাংবাদিক ছিলেন আমাদের, দিলু খন্দকার। তো তিনি খুব পছন্দ করতেন আমার খেলা এবং খুব আদরও করতেন। তখন তিনি আমাকে ডেকে নিলেন আপনার প্রেস বক্সে, ডেকে নিয়ে খুব বকাঝকা করলেন যে তোমার চোখের সামনে আজকে আমরা দেখতে পাচ্ছিলাম সবাই যে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি হতে যাচ্ছে, তুমি আউট হয়ে গেল কেন? তো তখন আমি তাকে বলেছিলাম যে দিলু ভাই, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে করে দিব। এবং সেই নেক্সট ম্যাচেই আসলো, ভেরি ফরচুনেট, নেক্সট ম্যাচে ঠিক তার পরবর্তী ম্যাচেই কিন্তু আমি সেঞ্চুরিটি দেখা পাই। এবং তখন দিলু ভাই কিন্তু তখন প্রেস বক্সে সবাইকে কিন্তু মিষ্টি মুখ করিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের মানুষ, এবং টাঙ্গাইলের মানুষরা খুব খুশি হলে কিন্তু সবসময় কিন্তু চমচম মিষ্টি খাওয়াতে আমি এতটুকু বলতে পারি, দিলু ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং তাকে যারা চিনেন যে ক্রিকেটের আসলে কত মানুষ অসাধারণ ফ্যান হতে পারে, অসাধারণ ব্যক্তিত্ব। কিন্তু ওনার ব্লেসিংস আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে আমি আছি, আমি এখন এজ গ্রুপ সিলেক্টর, তার ব্লেসিংস আছে বিদায় কিন্তু আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে স্টিল এখন পর্যন্ত আছি। তো অসাধারণ একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম হাফ সেঞ্চুরিয়ানও আপনার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, এই হিস্ট্রিটা একটু যদি বলেন। বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমি, আমার চাচা আজহার হোসেন শান্টু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, ওডিআই ক্রিকেট ইতিহাসে প্রথম হাফ সেঞ্চুরিয়ান আমার চাচা ছিলেন। এবং সে সময় আমি খুব ছোট ছিলাম, ক্লাস 5-6-এ পড়ি। তো তখন কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু ডিশ অ্যান্টিনার যুগটা ছিল না, তখন কিন্তু আসেনি। তো আমরা কিন্তু দূরদর্শনের মাধ্যমে ওই অ্যান্টিনাতে ঘুরে ঘুরে কিন্তু হাড়ি পাতিল এগুলো কিন্তু লাগিয়ে কিন্তু তারপর খেলা দেখতাম। তো সেই সময় আমি আমার বাবার কাছে বসেই খেলা দেখছিলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল শারজার মাটিতে। তো সেই ম্যাচে তিনি অর্ধশত রান পূর্ণ করেন, 51 করেছিলেন সেই ম্যাচে। তো ঠিক আমার বাবা তখন আমাকে বলেছিল, বাবা তুমি একদিন বড় হয়ে বাংলাদেশের ফার্স্ট সেঞ্চুরিয়ান হবে। আমি এই প্রশ্নে আসতে যাচ্ছিলাম যে এই যে কাকতলীয়, আমিও কিন্তু খুব ছোটবেলাতে তখন বলেছিলাম আমি প্রথম সেঞ্চুরিয়ান হব। বাহ। বাট সামহাও আল্লাহ কোনো না কোনোভাবে কথাটি হয়তো কবুল করে নিয়েছিলেন তখনই। আলহামদুলিল্লাহ, একই পরিবার থেকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ওডিআই ফার্স্ট 50 এবং ওডিআই সেঞ্চুরি, মানে এটা কি একদম পারিবারিক ষড়যন্ত্র বলবো, পরিকল্পনা বলবো, ঠিক করে রাখছিলেন না যে সব রেকর্ড আমরাই নিয়ে যাব? আলহামদুলিল্লাহ, যে মানে এই রেকর্ডটা আমার পরিবারের মানে কাছেই আছে। এবং এটা ইতিহাসে সারা জীবন সবাই আপনাকে দেখেছে, খেলা দেখেছে, বিশেষ করে তিনিও বলছিল যে খেলা দেখেছে। একটু বলবেন যে ওই যে ছোটবেলা আমরা অ্যান্টেনা ঘুরিয়ে রেডিওতে মানে কত স্ট্রাগল করেও মানুষ ক্রিকেট হচ্ছে, এরকম কি কিছু অভিজ্ঞতা মনে আছে বা শুনেছেন? না, ওই জেনারেশনের আমি না আসলে। পেয়েছেন আর কি, চ্যানেল তো পেয়েছেন শুরু থেকে। আগে ছিল, মানে একদম শেষ পর্যায়ে গিয়ে পেয়েছি, 2090s এর পর আর কি এই বিষয়গুলো পেয়েছি। হয়তো এই জিনিসগুলো একটু কষ্টকর ছিল, বাট এখন যেহেতু এত সুন্দর করে মেমোরিগুলো রিকল করা হচ্ছে, নিশ্চয়ই ওই দিনগুলো মনে হয় এখন অনেক ভালো ছিল, এখনকার সময়ের মানুষ হয়তো ভাবে। আসলেই তাই। স্ট্রাগল ছিল কোনো, খেলতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, বা মনে হয়েছে একটা সময় যে না, খেলা দেখাটা আসলেই ইমোশনাল কারণ হয়ে যাচ্ছে, মনে হয় আমার দেশ আর আগাতে পারছে না, এরকম কখনো মনে হয়েছে? প্রবলেম হয়ে যেত আসলে, কারণ যদি ব্যক্তিগতভাবে বলি আমি একটু ইমোশনাল, তো সেই ক্ষেত্রে নর্মাল দর্শকরা কি বলে, একটু হেরে গেলে বা ভালো খেলছে না, তখন তারা তাদের অভিমানটা ওইভাবে তারা
বলে। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো মেয়ে বা খেলা বোঝে এই জিনিসটা কেন কেন জানি বাংলাদেশের মানুষরা মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রে, বিশেষ করে মিডিয়া পার্সোনালিটি যারা থাকে তারা যে রেগুলারলি খেলা দেখে এবং খেলা ফলো করে, তো এই জিনিসটা খুব অদ্ভুত লাগে। যখন আমি কোনো স্টেটাস দেই বা যখন খেলা চলে আমার হাতে ফোন থাকে, স্ন্যাপ নিতে থাকি, স্ট্রিক নিতে থাকি, দেন আপলোডস চলতে থাকে, তখন অনেকেই বা পার্সোনালি টেক্সট করে যে আপনি খেলা বোঝেন, আপনি কিভাবে বোঝেন কভার ড্রাইভ কি, আপনি কিভাবে বোঝেন সুইপ কি, আরে আপনি তাই নাকি? কিভাবে বোঝেন এগুলো। তো তখন আসলে অ্যান্সারগুলো দেওয়া হয় না, হয়তো এই অনুষ্ঠানের থ্রুতে দেওয়া হচ্ছে যে হ্যাঁ আমিও খেলা বুঝি আসলে। তখন ওদেরকে উল্টা জিজ্ঞেস করবেন যে বলেন খেলায় কয় গোল হয়েছে আজকে বাংলাদেশের ক্রিকেট দলে? ফ্যানরা কি মনে করছে? ওই যে ছোটবেলার কথা একটু ফেরত যাই, আজকে যেহেতু ঈদ আড্ডা, কে কি স্ট্রাগল করে খেলা শুনেছেন দেখেছেন, এখন কি মনে পড়ে পেছনে তাকালে? ছোটবেলার কথা বলতে গেলে আমরা তো পুরোপুরি একদম গ্রামে বড় হয়েছি। গ্রামে বড় হওয়ার সুবাদে ওই গ্রামে টেলিভিশন সেক্টরটা তখনও এতটা ডেভেলপ হয় নাই। 2009 2008-এর কথা বলছি। তখন আমরা অধিকাংশই খেলা শুনতাম হচ্ছে নানার রেডিও ছিল একটা। তো এমন হয়েছে যে নানা বাসায় নাই, 3-4 দিন হয়ে গেছে, খেলা তো দেখতে হবে বাই এনি চান্সে। ব্যাটারিও নাই, ব্যাটারি কেনার টাকা 2-3টা ফ্রেন্ড একসাথে জড়ো করতাম, 2-3টা ফ্রেন্ড মিলে ব্যাটারি কিনতাম, দেন তারপর খেলাটা দেখতাম, সেটা শুনতাম আর কি। এমন হয়েছে যে আমি অলমোস্ট 100টা 10জন প্লেয়ার থাকে, 10জন প্লেয়ারের আমি মানে নাম জানি, কে কোন ফরম্যাটে খেলে, কি কি খেলে, বাট আমি চেহারা দেখতে চোখে দেখেননি? চোখে দেখি নাই। আর ভালো ছিল দিনগুলো। আর কোনো স্মৃতি? আমার একটা স্মৃতি মনে পড়ে, আইসিসি চ্যাম্পিয়ন যখন বাংলাদেশ হয়েছিল তখন আমাদের এলাকায় আমরা টেলিভিশন ওরকমভাবে ছিল না, একটা বাড়িতে ছিল, ওটাতে আবার খেলা দেখাইতো না। যেদিন চ্যাম্পিয়ন হয় ওই দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, হেলিকপ্টারে মাঠ শুকাইছে, আমরা হচ্ছে রেডিওতে আমরা শুনতাম। আর কিছুক্ষণ পর পর দৌড়ে যদি যাইতাম, আরে শুনতে পারতেছি না, আবার দৌড়ে আসতাম, খেলাটা রান কত হয়েছে, অনেক সুন্দর সময় ছিল। আমার যেটা আছে যে আমরা সে ওই রেডিওর সময়টাতে যখন শুনতাম তখন তো টিভি খুব কম ব্যস্ত, ওইভাবে বিটিভি আসতো বা কারেন্ট চলে যেত, আর প্রবলেম হতোই আর কি। তো রেডিওটা একমাত্র ভরসা যে রেডিওতে মিস্টেক হবে না আর কি। তো সে জায়গাতে ভারত পাকিস্তান ম্যাচ, ওগুলো তো বল টু বল শুনতাম, টস থেকে শুরু করে একদম টোটাল শেষ করতে হবে, মানে কোনো কিছু মিস। আর টিভি যখন টিভি দেখতাম তখন তো টস থেকে ভাত খাওয়া দাওয়া কোনো কিছু নেই, শেষ আগে টস থেকে শুরু করে শেষ পর্যন্ত হারে জিতি পরে কি হবে না হবে সেটার মাথায় নাই, খেলা দেখতে হবে, এটা বড় কথা। অভি ভাই, ক্রিকেটার হতে কি কখনো মানে সবচেয়ে বেশি উৎসাহ কে জুগিয়েছে, বা কখনো চিন্তা ছিল যে ক্রিকেটার হবেন? ছোটবেলায় থেকে ছিল, ছোটবেলা থেকে এই কারণেই ছিল যে আমার চাচাকেও দেখেছেন, চাচা খেলতেন ক্রিকেট, বাংলাদেশ দল হয়ে তিনি যখন খেলা শুরু করেছেন, আমার ছোট চাচাও তিনিও স্টার্ট করলেন খেলাধুলা। আমার বাবাও কিন্তু ক্রিকেটের সাথে জড়িত ছিলেন, ওয়ারি ক্লাবের হয়ে খেলতেন। তো শুরু মানে খুব বেশি ভালো খেলতেন না, কিন্তু পরবর্তীতে আমার দাদা মারা যাওয়ার পরে বাবার সংসারের হালটা ধরার কারণে তিনি হয়তো ক্রিকেট খেলেননি, কিন্তু পরিবার থেকে সবাই চাইতো আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলি। আমি একটা ব্যাপার ভেবে অবাক হচ্ছি অপি ভাই, সেটা হচ্ছে যে ওই সময় মানুষ ফুটবল চিনত, বাংলাদেশের প্রত্যেকটা বাসায় ফুটবলের একটা ক্রেজ ছিল। ওই সময় ক্রিকেট খেলাটা কতটা ফিউচারিস্টিক ছিল আমি জানি না, বিশেষ করে সবচেয়ে বড় সাহসেরও একটা ব্যাপার, সাহসের ব্যাপার ছিল। প্লাস তখন কিন্তু বাংলাদেশে ক্রিকেট কোনো একদিন এরকম অবস্থায়, আজকে যে অবস্থায় আমরা আছি এরকম হবে কেউ কিন্তু কখনো চিন্তাও করেনি আসলে। তো তারপরেও তখনও বলতো যে ক্রিকেট খেলাটা হচ্ছে জেন্টলম্যানস গেম, আর খুব সাদা পরিষ্কার কাপড় চোপড় পরে খেলতো। তো এখন না হয় কালারিং ড্রেসে আসছে খেলাটা, তাও তো জার্সি, আগে তো শার্ট পরতো, সাদা শার্ট সাদা প্যান্ট পরে খেলতো, তো একটা আর্টিস্টিক ছিল তখন থেকে। তো খেলাটার চাচা খেলার কারণেই কিন্তু আমি কিন্তু খেলাটার প্রতি প্রেমে পড়েছিলাম, এবং তার হাত ধরে মাঠে যেতাম, প্র্যাকটিস করতাম মানে তার সাথেই। তো তখন থেকেই আমার ভিতর ছিল যে না, আমি একদিন চাচার মতো একদিন বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলবো, এরকম একটা তখন থেকে একটা ইনস্টিংক্ট কাজ করতো। আর বর্তমান ক্রিকেট আমার কাছে মনে হয় যে ক্রিকেট আগের জায়গা থেকে এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, এখন প্রফেশনালিজমটা আছে, কিন্তু তখন কিন্তু ক্রিকেটটা ছিল একেবারে যারা ক্রিকেটকে ভালোবাসতেন শুধু তাদের জন্যই খেলাটা ছিল, কিন্তু বাট এখন কিন্তু যে কেউ কিন্তু ক্রিকেটটাকে প্রফেশনাল হিসেবে নিতে পারে। এত স্ট্যাটিস্টিক্স, এত অ্যানালাইসিস তখন তো আর ওটা ছিল তখন কিছুই ছিল না, কিন্তু তারপরেও এখন ক্রিকেট খেলাটা যেমন হার্ড তেমন ট্যালেন্টের প্রয়োজন হয়। অবশ্যই ট্যালেন্ট ছাড়া আপনার এখানে টিকে থাকাটাও খুব বিপজ্জনক, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে যারাই ক্রিকেট খেলছে এখন দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। মেহেরাব হোসেন অপি, কখনো আফসোস হয়েছে, মানে আপনি যে ক্রিকেটটা খেলতেন বা টপ অর্ডারে যে ব্যাটিং আপনি উপহার দিয়েছেন আমরা দেখেছি, মনে হয়েছে কখনো যে টি-20-র এই সময় যদি সুযোগটা আসতো, মনে হয় না ব্যাটিং দেখলে? আফসোস তো হয়, কিন্তু আমরা টি-20 যুগটা পাইনি কখনো আসলে। মানে আমরাও মনে হয় যে একজন মেহেরাব হোসেন অপি যদি বাংলাদেশে এখন থাকতো, প্রিমিয়ার লিগ থেকে মনে হয় শুধু ডাকিই পেতেন। আমরা হয়তো সেই যুগটা পাইনি, কিন্তু তারপরেও টি-20 ফরম্যাটটা আসার পর মনে হয়েছে
যে না খেলাটা আরও কিছুদিন চালিয়ে যেতে পারতাম, যেহেতু শর্টার ফর্মেট হয়ে গিয়েছে এবং ফিটনেস লেভেলটাও কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে মানুষের বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস লেভেলটাও কিন্তু কমতে থাকে। তো আমার কাছে মনে হয় যে একটা আমাদের আরেকটু যদি আমরা দেশকে কিছু দিতে পারতাম, আমার কাছে মনে হয় যে আরেকটু সময় ছিল কিন্তু বাট আমরা যেটা দিতে পারিনি, কিন্তু তারপরেও আফসোস হয় এখন যে না টি-20 ফর্মেটটা খেলতে পারলে বাংলাদেশের ব্যাটিংটা একটু খারাপ সময় যাচ্ছে, একজন টপ অর্ডার ব্যাটসম্যান হার্ড হিটার হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে যে কিভাবে এই জায়গাটায় থাকলে কামব্যাক করা উচিত, যে এরকম একটা ব্যাটসম্যানের খারাপ সময় আসবে, সেটা নিশ্চয়ই আপনারাও ফেস করেছেন ম্যাচে, যে হয়তো ব্যাটে বলে আজকে কানেক্ট হচ্ছে না, যেহেতু সুপার 8-এ একেবারেই নো মার্সি গেম, এখানে আসলে ব্যাট প্যাচের কোনো সুযোগই থাকবে না। কি মনে হয় যে কি করা উচিত আমাদের ব্যাটসম্যানদের, কি হোমওয়ার্ক করা বা কি ক্রিকেটের পরিভাষায় আমরা যখনই কোনো অফ ফর্মে কোনো ব্যাটসম্যান যাই, আমরা কিন্তু আমাদের কোচেস যারা থাকেন তারা কিন্তু সবসময় বলেন যে গো ব্যাক টু ইয়ার বেসিক্স। তো আমার কাছে মনে হয় যে এই কথাটা খুবই কার্যকর এবং আমাদের দলের হয়ে যারা টপ অর্ডারে যারা ব্যাট করছেন, যারা ভালো ছন্দে নেই, আমি অফ ফর্ম বলবো না, যারা ভালো ছন্দে নেই, আমার কাছে মনে হয় যে তাদের জন্য খুব শিক্ষণীয় একটা ইনিংস কিন্তু ইতিমধ্যেই সাকিব আল হাসান করে দেখিয়েছেন। সাকিব আল হাসান কিন্তু যে ম্যাচটা 64 নট আউট ছিল, সেই ম্যাচে কিন্তু তিনি একটা শটও ইম্প্রোভাইজিং কোনো শট খেলেননি। ইম্প্রোভাইজিং শট বলতে রিভার সুইপ বা সুইপ বা স্কুপ এই ধরনের কোনো শটই তিনি খেলেননি, এই কারণেই কিন্তু তিনি সাকসেসটা হয়েছেন। কিন্তু অপরদিকে আমার কাছে মনে হয় যে যারা টপ অর্ডারে যারা রান পাচ্ছেন না, তারা তাড়াহুড়াটা এই ইম্প্রোভাইজিং শটটা না খেলে তাদের যে স্ট্রেংথ আছে, যে আমার কাভার ড্রাইভের স্ট্রেংথটা বেশি, আমার স্ট্রেট ড্রাইভের স্ট্রেংথটা বেশি, সেই স্ট্রেংথ অনুযায়ী যদি তারা খেলা শুরু করে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের ফর্মে ফেরাটা শুধু সময়ের ব্যাপার মাত্র। এই সুপার 8-এ যে আমরা যে প্রতিপক্ষদের সাথে খেলবো, আমার কাছে কি মনে হয় যে কোনো স্ট্র্যাটেজি আলাদা করে ফলো করার দরকার আছে বাংলাদেশের? বা অফকোর্স, কারণ এইখানে সুপার 8-এ আপনি যে দলের বিপক্ষে খেলবেন, আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রতিপক্ষ দলও কিন্তু আপনার সাথে চাইবে যে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে, এবং আপনি যদি পাওয়ার প্লে ইউটিলাইজ করে যদি বোর্ডে যদি, আমার কাছে মনে হয় যে টিম লাইক অস্ট্রেলিয়া, টিম লাইক ইন্ডিয়া, টিম লাইক আফগানিস্তান, এদের বিপক্ষে যদি আপনি প্রথম পাওয়ার প্লেতে যদি 45 থেকে 50টি রান না যোগ করতে পারেন, এটা আপনার ডিজাস্টার নিয়ে আসতে পারে, বিকজ তারা আপনাকে কোনো মতেই কিন্তু ছাড় দেবে না। আর আমাদের বোলাররা ভালো বোলিং করছেন, আমাদের বোলারদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে, বা আমাদের ক্যাপ্টেন শান্তর মাথায় রাখতে হবে যে কীভাবে 45-এর নিচে প্রতিপক্ষ দলকে পাওয়ার প্লের নিচে রাখা যায়। এটা মনে হয় আমার খুব গুরুত্বপূর্ণ, এবং পাওয়ার প্লেটা এই স্পেশালি এই অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন এবং আফগানিস্তানের সাথে ম্যাচটায় খুব বড় একটা ভূমিকা রাখবে। তিন্নির কি মনে হয় যে আমাদের সুপার 8-এ যে খেলা তিনটা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান, কয়টা ম্যাচ বাংলাদেশ জিততে পারে? স্ট্রেংথ থাকলে এবং আত্মবিশ্বাস থাকলে তিনটাই জেতা যাবে, কারণ এই তিনটা দলের সাথেই তারা জিতে এসেছে। অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে, ইভেন আমাদের নিজের দেশের হোম গ্রাউন্ডেই তারা জিতেছে। জাস্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করে খুব ঠান্ডা মাথায় খেললে আই হোপ সো জেতা যাবে। কারণ এবারের যে ফিল্ডটা আছে, উইকেটের যে ফিল্ডটা, ভালো বাউন্স আসবে এবার ইনশাল্লাহ, এবং আমাদের পেসারদের ক্ষেত্রে খুবই খুবই লাভজনক একটা উইকেট তারা পেতে যাচ্ছে। তাই হোপ সো বোলিংয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই, এখন জাস্ট ব্যাটিং লাইন আপটা নিয়ে আমরা একটু চিন্তিত। আচ্ছা, এই পর্যায়ে ফ্যান জোনে একটু চলে যেতে চাই। আপনাদের জন্য দুটো পুরস্কার অপেক্ষা করছে। প্রতিবারই মনে হয় যে পুরস্কার একটা অন্তত আমার যেন হয়, সেটা হয় না। আপনারা সঠিক উত্তর দিয়ে সবসময় জিতে নেন, আশা করছি আজকেও জিতে নেবেন। তার জন্য কিছু প্রশ্ন রেখেছি, এবং আমার মনে হয় যে আজকে ম্যাচ রেফারি অপি ভাই আছেন, উনি দেখবেন। মানে রুলটা হচ্ছে সিম্পল, কোয়েশ্চেন করব, হাত তুলবেন, কিন্তু প্রশ্ন শেষ করার আগে হাত তোলা যাবে না। সবার আগে যে হাত তুলবেন তিনি উত্তর দিবেন, আর তিনিও আছে, সেও থার্ড আম্পায়ার দেখবে আজকে যে কে ভালো করছে। আমার প্রথম প্রশ্ন আপনাদের জন্য, ফ্যান জোনের ফ্যানরা অপেক্ষা করছেন প্রথম প্রশ্নের জন্য। কোন প্রশ্ন করব, সহজ করব না কঠিন? আচ্ছা, একটু ট্রিকি, তারপরে বলি। এবারের আসরে এখন পর্যন্ত তো ফার্স্ট রাউন্ডে খেলা হয়ে গেছে, দলীয় সর্বনিম্ন স্কোর কত বা কোন দলের? হাত তুলেছেন পেছনে, না পেছনে? উগান্ডা 40। উগান্ডা। আচ্ছা, উগান্ডা উত্তরটা সঠিক হয়েছে। 39 রান, 40 না। তবে যেহেতু অপশন দিয়ে রেখেছিলাম আপনাদেরকে যে দেশ বা স্কোর বললেই হবে, আমি আপনার হাতে পুরস্কার তুলে দিচ্ছি। কংগ্রাচুলেশনস, আমাদের প্রথম জয়ী ফ্যান, যিনি সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন। এবং সেই সাথে সাথে ক্রিকেট নিয়ে আরও আড্ডা হবে, আর আরেকটা পুরস্কারও বাকি রয়েছে ফ্যানদের জন্য, এবং সেই সাথে সাথে ক্রিকেট নিয়ে। বিশেষ করে আজকে যেই খেলা, সেটা একেবারেই ভুলে গেলে চলবে না, যেহেতু সুপার 8-এর খেলা আজকে শুরু হচ্ছে, এবং ইউএসএ সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার 8-এর লড়াই। আমরা তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে নিশ্চয়ই ক্রিকেট নিয়ে আরও কথা হবে। আপনারা দেখছেন গ্রাম বাংলা টিউজ লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। একটু পর ফিরছি, সাথে থাকুন।
স্বাগত আরও একবার গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ দেখছেন, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL এঙ্গেল অ্যান্ড চ্যানেল। ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল এবং সেই সাথে সাথে সুপার 8-এর ম্যাচ দিয়ে আজকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের উত্তেজনা আছে। সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে আজকের অ্যাকশন শুরু হবে 22 গজের উপরে এবং সেটা নিয়ে এই পর্যায়ে আলোচনায় যেতে চাই। মেহরাব হোসেন অপি রয়েছেন, সাবেক ক্রিকেটার বাংলাদেশ, এবং সেই সাথে তিনি রয়েছেন সঙ্গীত শিল্পী, আলাদা করে আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ডাই হার্ড ফ্যান তো রয়েছেন সেটে। মেহরাব হোসেন অপি, খেলা সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র একটা আলাদা করে চমক জায়গা নিয়ে দল, এবং আপনি শুরুতেও বলেছিলেন যে একমাত্র দল বলা যাবে না যে শুধুমাত্র লাক ফেভার করেছে, একেবারে প্রপার ক্রিকেট খেলে ওরা এই পর্যায়ে পর্যন্ত এসেছে। যুক্তরাষ্ট্র আসলে কতটুকু হার্ড টাইম দিবে এবার সুপার 8-এ বাকি দলগুলোকে, আপনার কি মনে হয়, বা বাস্তবতাই বাকি বলছে? হার্ড টাইম মানে দিবে না সেটাও না, কিন্তু তারা ভালো ক্রিকেট খেলছে। এই ধরনের ক্রিকেট যদি আজকের ম্যাচে যদি তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যদি খেলে, যদিও তাদের সাউথ আফ্রিকার কঠিন প্রতিপক্ষ তাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে টাফ টাইম হয়তো দিতে পারে যদি একটা ব্যাটসম্যান যিনি কিনা ভালো ক্রিকেট খেলে যাচ্ছেন ইউএসএর, এবং তিনি টপ র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থানও করছেন, অ্যারন জোন্স অসাধারণ ব্যাটিং করেছেন। তো সেদিক থেকে এই একটিমাত্র প্লেয়ার আমার কাছে মনে হয় যে না, খেলাটার হয়তো চিত্রটা কিছুটা পাল্টে দিতে পারেন। আর অপরদিকে আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা নো ডাউট এক্সপিরিয়েন্স T20 ফরম্যাটের জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ারে ভরপুর একটা দল, এবং তাদের দলটাও খুব অসাধারণ আমার কাছে মনে হয়। ব্যাটিং লাইন আপটা, বোলিং তো আছেই পাশাপাশি। তো এই দলটার বিপক্ষে যদি আপনার ম্যাচ জিততে হয়, নট অনলি খালি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টেই আপনার সাউথ আফ্রিকার থেকে এগিয়ে থাকতে হবে। তাহলে আপনি আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার জেতার একটা সম্ভাবনা মানে থাকতে পারে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এই ম্যাচে অফকোর্স সাউথ আফ্রিকায় ফেভারিট থাকবে। 4টা করে দল থেকে যেহেতু 2জন করে উঠবে সেমিতে, সাউথ আফ্রিকা গ্রুপ পর্বের ম্যাচে শুধুমাত্র শ্রীলঙ্কাকে ডমিনেট করেছে, বাকি 3টা ম্যাচই এত ক্লোজ মার্জিনে জিতেছে। কোনো কারণে কি মনে হয় যে ওরা কিছুটা লাকের ফেভার পেয়েছে, যেটা কিনার সামনে হয়তো এক্সপোজড হয়ে যাবে? ভালো ক্রিকেট খেলে উঠতে পারার জায়গাটায় হয়তো সাউথ আফ্রিকা হেরেও যেতে পারে এই দফায়, কি মনে হয়? আমার কাছে মনে হয় দল হিসাবে তারা যতটুক ক্রিকেট খেলেছে এখন পর্যন্ত, তাদের যে সর্বোচ্চটা আছে সেটা তারা দিয়ে খেলতে পারেনি বিকজ অফ উইকেটের আচরণের কারণে। কারণ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ইউএসএতে, এবং ইউএসএর মাটিতে কিন্তু আমার কাছে মনে হয় যে ড্রপ ইন পিচের কারণে কোনো দলই কিন্তু ভালো ব্যাট করতে পারেনি, বরঞ্চ বলাররা সুবিধা পেয়েছেন অনেক। কিন্তু ব্যাটসম্যানদের দিক থেকে আমার কাছে মনে হয় যে প্রতিটা দলই ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারেনি বিকজ অফ একটা ন্যাচারাল যে বাউন্সটা থাকে সেটা ছিল না, বরঞ্চ অকওয়ার্ড একটা বাউন্সের কারণে, আনইভেন বাউন্সের কারণে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা সেখানে স্বাচ্ছন্দ্যভাবে ব্যাটিং করতে পারেননি। এই কারণে হয়তো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ক্লিক করতে পারেন না। আমি ক্লাসেনের কথাই বলতে পারি, এই অল্প কিছুদিন আগে, এই 1 মাস আগে তিনি আইপিএলে তিনি যে ধরনের ব্যাট করেছেন, ইভেন কুকও যে ধরনের ব্যাট করেছেন, আমার কাছে মনে হয় অসাধারণ ব্যাটিং করেছেন সেখানে বিকজ অফ উইকেটের কারণে। কিন্তু ইউএসএতে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ চিত্রটাই কিন্তু পাল্টে যায়। তো সেদিক থেকে আজকে আমার কাছে মনে হয় উইকেট অসাধারণ ভালো উইকেট থাকবে অবশ্যই। এবং T20 বিশ্বকাপ শুধু আইসিসির বড় বড় ইভেন্টগুলোতে কিন্তু সবসময় কিন্তু উইকেট কিন্তু ব্যাটসম্যানদের সহায়ক হয়। এইবারই প্রথম দেখলাম যে না, ড্রপ ইন পিচের কারণে ইউএসএর মাটিতে রানগুলো কম হয়েছে। কিন্তু বাট এখন কিন্তু সব কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, এবং ওয়েস্ট ইন্ডিজের আমার কাছে মনে হয় কিংস্টোনের মাঠটা বাদ দিলে প্রতিটা মাঠের উইকেট কিন্তু ব্যাটসম্যান সহায়ক হবে। এবং আজকের ম্যাচেও আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরাই রান করার সুযোগ সুবিধা। একমাত্র সেন্ট ভিনসেন্ট বাদে বাকি যেখানে খেলে, এবং দর্শকরাও নিশ্চয়ই এতক্ষণে জানেন, তারপরেও জানিয়ে রাখি যে সুপার 8-এর যতগুলো ম্যাচ রয়েছে সবগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে, অর্থাৎ আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যে কো হোস্ট সেটা না, এবং এই পর্যায়ে সবগুলো খেলায় ওয়েস্ট ইন্ডিজ হবে। সেটাও কি যুক্তরাষ্ট্রের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? নিশ্চয়ই নতুন, অবশ্যই, যেহেতু নিজের মাঠে খেলেছে সবকটা ম্যাচ প্রথম পর্বে, নতুন অবশ্যই চ্যালেঞ্জ হবে। এবং প্রতিপক্ষ দলও কিন্তু এই যে 4টি দল আছেন তারাও কিন্তু বেশ শক্তিশালী, এবং এই ধরনের উইকেটে ব্যাটিং সহায়ক উইকেটে এই শক্তিশালী দলগুলোর বিপক্ষে টিকে থাকাটা ইটস ভেরি টাফ চ্যালেঞ্জ ফর দেম। আবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতেই হয়, ওয়েস্ট ইন্ডিজের মনে করা হচ্ছে যে একটু ব্যাটিং সহায়ক হবে, এবং অ্যাটলিস্ট আজকে যেই ম্যাচ বা যেই কটা ম্যাচ রয়েছে বাংলাদেশের, 2টো খেলা রয়েছে, দুটোই একই স্টেডিয়ামে, ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আমি যতটুকু জানি, ভুল যদি না করে থাকি, সেখানে অন্তত 150-60-এর মতো রান তো ওঠার মতো রেকর্ড আছে দেখেছি। তো এই ভালো উইকেটে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না বা সবচেয়ে কঠিন সিচুয়েশন ছিল, মনে হয় কি যে কোন ব্যাটসম্যানের সুযোগ রয়েছে কামব্যাক করার, বিশেষ করে বড় ম্যাচে? সকলেরই, আমার কাছে সকলেরই সুযোগ আছে। এই কারণেই আমি বলছি
কারণ এই উইকেটে যে উইকেটে খেলা হবে এই উইকেট কিন্তু আমার কাছে মনে হয় ব্যাটসম্যান সহায়ক উইকেট, এবং ব্রায়ান লারার কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড যে 400 রানের ইনিংস খেলাটা এই মাঠে কিন্তু এই মাঠেই হয়েছিল। তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সবচেয়ে বড় রান তাড়া করে চতুর্থ ইনিংসে ম্যাচটাও জিতেছিল সম্ভবত এই উইকেটে। তো এই উইকেটে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের সহায়ক, এবং পেস বোলারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব চ্যালেঞ্জিং হবে, বরঞ্চ স্পিনার এখান থেকে একটা সুবিধা পেতে পারেন, কিন্তু ব্যাটসম্যানদের ফেভারে উইকেট থাকবে। এবং আমাদের ব্যাটসম্যানরা আমরা যেটা দেখছি যে না আমাদের টপ অর্ডার থেকে রান করতে পারছে না, বাট আই বিলিভ যে এই উইকেটে আমাদের টপ অর্ডার রান করবে। স্পিনারের প্রসঙ্গে আসলে সাকিবেরও একটু মনে হয় খারাপ সময় যাচ্ছে বল হাতে, আবার লেগই বাংলাদেশে কখনো ছিলই না, একজন লেগ স্পিনারের অভাব সবসময় ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি যে এই ওয়ার্ল্ড কাপে কি অসাধারণ পারফর্ম করেছে। রিশাদ বাংলাদেশে গুড, আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার যে না তিনি কিনা আমাদের লেগ স্পিনারের ঘাটতিটা পূরণ করেছেন। অফকোর্স সাকিব আল হাসান কিন্তু ক্রিকেট বিশ্বে কিন্তু বিরাট বড় নাম, এবং সাকিব আল হাসান অলরাউন্ডার আমরা জানি, কিন্তু ব্যাটিং অলরাউন্ডার আমি বলবো না, সাকিব আল হাসান কিন্তু বোলিং অলরাউন্ডার। তো সেদিক থেকে তো আমরা কিন্তু সবসময় সাকিব আল হাসানকে কিন্তু চাই যে না তিনি 4টি ওভার টি20 ম্যাচে বোলিং করে দিবেন, 20-এর নিচে রান দিবেন এবং 2-3টি উইকেট তুলে নেবেন। সেই ধরনের হয়তো সাকিব আল হাসানকে দেখছি না, কিন্তু বাট সাকিব আল হাসান টি20 বিশ্বকাপের শুধু না বাংলাদেশি ক্যাম্পেনের সবথেকে টি20 বেশি ম্যাচ খেলার প্লেয়ারটার নামই কিন্তু সাকিব আল হাসান। তিনি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলেছেন, বড় বড় দলগুলোর সাথে বিপক্ষে খেলেছেন, বড় বড় প্লেয়ারদের বিপক্ষে খেলেছেন, এবং তিনি খুব ভালো করেই জানেন যে কাকে কোথায় কিভাবে বল করতে হয়, এটা খুব ভালো করেই জানেন। তো তিনি তার এক্সপেরিয়েন্স দিয়ে তিনি অবশ্যই কামব্যাক করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। আমি সেটা এবং বড় ম্যাচে বড় খেলোয়াড় কামব্যাক করবে, এটাই স্বাভাবিক। সাকিবও বরাবরই এটা প্রমাণ করে এসেছে এবং আমরাও সেটা তিনির কাছে আসবো, তার আগে একটু ফ্যান হয়ে আসছি। ফ্যানদের জন্য আমার দ্বিতীয় প্রশ্ন, এবং আজকে আরেকটা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ আপনাদের সামনে। প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত খুব বেশি রানের দেখা হয়নি, যেখানে আইপিএলে 250 দেখেছি হরহামেশা হয়েছে, সেখানে হঠাৎ করে এসে দেখলাম যে রানের খরা, তারপরও 200-র উপরে স্কোর হয়েছে, একেবারে যে হয় নাই তা না। আমার প্রশ্ন হচ্ছে যে 200-র উপরে কয়টা স্কোর দেখেছে প্রথম পর্বের বিশ্বকাপ ক্রিকেট? উনি না উনি আমার উনি আগে হ্যাঁ আচ্ছা, দুটো হয়েছে না, আনফরচুনেটলি সঠিক উত্তর না। আচ্ছা, মাইক্রোফোনে অ্যান্সার দিতে হবে কিন্তু, দর্শকরা নাহলে আনফেয়ার মনে করবে। আচ্ছা, দুটো বলেছে, দুটা অ্যান্সার সঠিক না, সেটা আমরা নিতে পারছি না। একটা না, আনফরচুনেটলি সেটাও না। আর কেউ হলো না? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে আরেক প্রশ্নে যাব? কোশ্চেনটা চেঞ্জ করে দিলে মনে হবে বেটার। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ম্যাচে কত স্কোর করেছে দলীয়? আমি আপনাকে না দিয়ে ওনাকে সুযোগ দিতে চাই। দিব? ওকে, আচ্ছা ঠিক আছে, জি বলেন। 212 না, আনফরচুনেটলি না। আর কেউ? 201 না, পিছনে উনি। আচ্ছা, আমার ফ্রেশ প্রশ্ন, প্রথম রাউন্ডে কোন বোলার সবচেয়ে বেশি ডট বল দিয়েছে? মাইক্রোফোন। মানে কোন পেসার যারা সুপার 8-এ উঠেছে, নট নিউজিল্যান্ড তো সুপার 8-এ উঠে নাই, সুপার 8-এ যারা উঠেছে, আমাদের মুস্তাফিজ যেটা সাকিব, যেটা তার রেকর্ডটা ভেঙেছে তানজিম সাকিব। তানজিম সাকিব 21টা ডট দিয়েছেন। কংগ্রাচুলেশনস। যাই হোক, এবার একটু টাফ হয়ে গেছে মনে হয়, আমি খুশি হচ্ছিলাম, অনেক 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 অভিনন্দন আপনাকে। খুব একটা টাফ কন্টেস্ট আমরা দেখলাম, তারপরেও ফ্যানরা জিতে নিয়েছে, যেটা কারণে আমরাও অনেক হ্যাপি। তিন্নির কাছে যেতে চাই। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি চাইবো যে আপনি আমাদের জন্য আরেকটু গান গাইবেন, এবং সেই সাথে সাথে একটু আপনার কাছে শুনতে চাইবো যে ক্রিকেট নিয়ে শেষ কিছু কথা যদি যোগ করেন, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপ ঘিরে কারা সেমিফাইনালে উঠতে পারে বলে মনে করছেন? ডেফিনেটলি বাংলাদেশ ওঠার সম্ভাবনা 90%, বাকি 10% তাদের উপর ছেড়ে দিলাম, তাদের চেষ্টার উপর ছেড়ে দিলাম। আমরা যারা দর্শক আছি, যারা ক্রিকেট প্রেমী আছি, তারা ডেফিনেটলি চাই বাংলাদেশ একটা শক্তিশালী দলের সাথে খেলেই হারুক কিংবা জিতুক, কিন্তু তারা তাদেরকে প্রমাণ করে সেই ফিল্ডে সেভাবে তারা নামুক। তো বেস্ট অফ লাক টু এভরিওয়ান যারাই সেমিফাইনালে খেলবে, ফাইনালে খেলবে। অপি ভাই কি মনে করছেন? আপনার কাছে একটা লাইন আপ নিতে চাই যে সেমিফাইনালে কোন কোন দল উঠতে পারে বলে মনে করছেন? মস্তিষ্ক বলছে যে না, বাংলাদেশ চ্যালেঞ্জটা নেওয়ার খুব টাফ, কিন্তু আবার হৃদয় বলছে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকার সম্ভাবনাটাই বেশি এই গ্রুপ থেকে, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। আর এই গ্রুপ থেকে আমার কাছে মনে হয় যে
আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। আফগানিস্তানকে এই কারণে এগিয়ে রাখছি কারণ এই টি-20 ফরম্যাটটা তাদের যতগুলো খেলোয়াড় আছে তাদের মধ্যে 9টি খেলোয়াড় আইপিএল কিন্তু সদ্য সমাপ্ত আইপিএল কিন্তু আপনার সেমিফাইনাল লাইনআপে তাহলে ইন্ডিয়াকে রাখছেন না? ইন্ডিয়া আমি রাখছি না এই কারণেই বিকজ অস্ট্রেলিয়া টি-20 ফরম্যাট শুধু না আইসিসির বড় ইভেন্টগুলোতে অস্ট্রেলিয়া অন্যরকম একটা রূপ ধারণ করে এবং তাদের সেই অভিজ্ঞতাটা আছে। আর আফগানিস্তানকে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বিশেষ একটা দল যারা কিনা ব্যাটিং বোলিং যে কোনো সময় তারা জ্বলে উঠতে পারেন এবং তাদের সেই এটা অভিভাবক একটা ইন্টারেস্টিং প্রেডিকশন হয়ে থাকলো, আমরা পরে এটা মিলিয়ে নিব আশা করি এবং অভিভাবকের সাথে দেখা হবে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে, আশা করি এটা শুনবো। তিন্নির কাছে সর্বশেষ আসতে চাই এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু ঈদের সময় চলছে, দর্শকদের জন্য আমাদেরকে আর একটু গেয়ে যদি শোনান আপনার কোনো একটা পছন্দের, এবং সেই সাথে সাথে দর্শকদেরকে একটু বলে রাখি যে তিন্নির এই গানের মধ্য দিয়ে আজকের আয়োজন শেষ করতে যাচ্ছি। আপনারা দেখছিলেন গ্রাম বাংলা টিউজ লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিং, এবং এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL, এঙ্গেল অ্যান্ড চ্যানেল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আগেই জানিয়ে রাখি। সেই সাথে সাথে চ্যানেল 24-এর পর্দায় নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। সেই সাথে সাথে সর্বশেষ সংবাদ, সঠিক সংবাদ, তথ্য জানার জন্য নিশ্চয়ই আমাদের সাথেই রয়েছেন, থাকবেন আশা করছি। তিন্নি, চলে যাবো আপনার কাছে। ওকে, বাইরে আসার সময় বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি নিয়ে একটি গান করছি। আমার খুব ফেভারিট একজন কবি হুমায়ুন আহমেদ, তার একটি ফিল্ম আমার আছে জল, সেই ফিল্ম থেকে একটি গান করছি। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়, এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়া, চলে এসো, চলে এসো এক বরষায়।